আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। গত দুইটা ক্লাস আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে ব্যয় করছি। আজকেও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের টপিক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আজকের ক্লাসটা একটু কঠিন হবে 6 এবং 7 লেভেলের স্টুডেন্টদের জন্য, এবং বিশেষ করে সবার জন্য না। কিছু স্টুডেন্ট আছে যারা গ্রামাটিক্যালে আগে থেকে একটু দুর্বল আছো, তাদের জন্য এটা ধরা এবং মনে রাখা একটু কঠিন হবে। তবে একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। বেশি বেশি প্র্যাকটিস করলে, বেশি বেশি বারবার যদি গ্রামাটিক্যাল টার্মগুলো বা তোমরা করো, রিভাইজ দাও, তাহলে এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, যদি একদিন পড়লে আর পড়লে না, অনেক দিন ধরে রেখে দিলে তখন কিন্তু ভুলে যাও। এটাই স্বাভাবিক, সবারই এগুলো প্র্যাকটিসে রাখতে হয়, সব কিছু প্র্যাকটিসে থাকতে হয়। ওকে, তাহলে আজকের ক্লাসটা শুরু হচ্ছে একটু কঠিন কিছু দিয়ে, একটু কিছুটা তোমাদের জন্য অজানা, অনেকের জন্য অজানা হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, ইজি দিয়ে শুরু করি। তোমরা ইম্পেরেটিভ সেন্টেন্সের নাম শুনেছো? ইম্পেরেটিভ সেন্টেন্স, এটা কেমন? ইম্পেরেটিভ সেন্টেন্সটা, ইম্পেরেটিভ সেন্টেন্স কীরকম হয়? আদেশ, উপদেশ, অনুরোধ বাচক হয়ে থাকে। আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো। তাহলে যেমন আমরা বলি ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। দেখো ডুটা কি? ডুটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এইটার শুরু হলো ডু দিয়ে, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু হলো। আবার এইটাও ডু, আবার এটা হলো নিষেধ করা হলো। যদি বলি ডু দিস, তখনও কি? তখনও এটা দেখো ডু, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা যদি বলি রিকোয়েস্ট করলাম, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমি পুরোটা লিখলাম না, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দেখো গিভ দিয়ে শুরু হয়েছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আচ্ছা, তাহলে যদি বলি ডু ইট অ্যাট ওয়ান্স, হ্যাঁ, অর্ডার দিলাম আমি, ডু ইট অ্যাট ওয়ান্স, বা লিভ দ্য প্লেস অ্যাট ওয়ান্স। হ্যাঁ, তাহলে এগুলো কি? বা গো আউট, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে প্রকাশ করা হয়। এবার আমরা জানবো আরেকটা বিষয়। আচ্ছা, আমরা শুনি কি দিয়ে? কান দিয়ে। দেখি কি দিয়ে? চোখ দিয়ে। তারপরে আমরা করি, স্মেল গ্রহণ করি, মানে গ্রান শুকি বা গ্রান নেই হচ্ছে নাক দিয়ে। আর জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি। আর আমাদের স্কিনে হলো কি? অনুভব করে, ফিল করে। তাহলে এই যে আমরা পঞ্চ ইন্দ্রিয় বলি বাংলাতে, পঞ্চ ইন্দ্রিয়ের কাজগুলো, যে কাজগুলোকে আমরা গ্রামাটিক্যালি এটা ভার্ব আকারে প্রকাশ করে তখন এটার নাম হয় ভার্ব অফ পারসেপশন। ওকে, ভার্ব অফ পারসেপশন মানে কি? পারসেপশন মানে পারসেপ, অনুভব করা, উপলব্ধি করা, তাই তো? উপলব্ধি আর অনুভব অথবা উপলব্ধি। আর পারসিভ, এটা হলো ভার্ব প্যাটার্ন। ভার্ব যখন হবে তখন হলো উপলব্ধি করা। তাহলে আমরা কী দিয়ে উপলব্ধি করি বা অনুভব করি? যেমন সি বললাম, দেখি, সি। তারপরে আমরা শুনি, হিয়ার। তারপরে হচ্ছে আমরা কি করি? স্মেল নেই, স্মেল। তারপরে হচ্ছে আমরা টেস্ট গ্রহণ করি, স্বাদ গ্রহণ করি। তারপরে হচ্ছে ফিল করি, স্কিন দিয়ে ফিল করি। তাহলে এই যে 5টা ভার্ব, এই ভার্বগুলো সবসময় কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট হবে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট হবে। এগুলো সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হিসেবে আমরা ব্যবহার করব যখন আমরা এটাকে অনুভবের মধ্যে নিয়ে যাব, অনুভব করা অর্থে, তখন সবসময় না আবার। ওকে, তারপরে আরেকটা ভার্বের নাম তোমরা শুনেছো কিনা, এটাকে বলা হয় ভার্ব অফ কগনিশন। ভার্ব অফ কগনিশন। এখন ভার্ব অফ কগনিশন কোনগুলো? ওই ভার্বগুলো যেগুলো দিয়ে আমরা আমাদের মতামতকে প্রকাশ করি। স্টেট ভার্ব আছে। ভার্ব চ্যাপ্টারে গেলে প্রথমে ভার্বটা 2 প্রকার, যেমন একটা স্টেট ভার্ব, একটা হলো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বগুলো দিয়ে সরাসরি কাজ করা বোঝায়, আর
স্টেট ভার্বের কাজ কি? স্টেট ভার্বগুলো হলো মতামত প্রকাশ করে। তাহলে যে ভার্বগুলো মতামত প্রকাশ করে সেগুলোকে আবার ভার্ব অফ কগনিশনে, ওইগুলোর মধ্যে কিছু ভার্ব আছে ভার্ব অফ কগনিশন, যেগুলো আমাদের আইডিওলজি, আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা চেতনাকে প্রকাশ করে। হ্যাঁ, তাহলে কি কি এরকম, যেমন থিঙ্ক একটা ভাষা আছে, ভার্ব আছে থিঙ্ক, তারপরে বিলিভ, ওকে, বিলিভ, তারপরে ট্রাস্ট, তারপরে আর কি আছে, রিমেম্বার, তারপরে মিন, আমরা বলি আই মিন, তারপরে আই আন্ডারস্ট্যান্ড, ফরগেট, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোর নাম কি? অ্যাকশন ওয়ার্ড। এই অ্যাকশন ওয়ার্ডগুলোর নাম কি? ভার্ব অফ কগনিশন। এই ভার্ব অফ কগনিশন সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হয়। যেমন আমি লিখলাম আই থিঙ্ক, এই যে আমি যদি এক্সাম্পল দিই, আই থিঙ্ক ইউ আর রাইট, ঠিক আছে, আই থিঙ্ক ইউ আর রাইট। অথবা বললাম আই বিলিভ you don't do that work, তাই না? তাহলে এগুলো হলো কি? ভার্ব অফ কগনিশন। আর আমরা এইভাবে এগুলো প্রকাশ করি, আমাদের মতামত প্রকাশ করি। হ্যাঁ, আমাদের মতামত, আমাদের চিন্তা চেতনা, আমাদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস বা যে কোনো কিছু বিশ্বাস। তারপর হচ্ছে আরেকটা কি হতে পারে, আর হলো আমাদের আইডিওলজি, আমাদের আদর্শকে প্রকাশ করি এভাবে। ওকে, তাহলে ভার্ব অফ কগনিশন আমরা জানলাম। আবার কিছু ভার্ব আছে যেগুলোকে দিয়ে আমরা আমাদের ইমোশন প্রকাশ করি, আমাদের আবেগ প্রকাশ করি। আবেগ প্রকাশ করি কি দিয়ে? যেমন লাভ, লাইক, ডিসলাইক, হেট, তারপরে আর কি হতে পারে এরকম। তাহলে এগুলো কি? এগুলো হলো ভার্ব অফ ইমোশন, যেমন কি বলছি? লাভ, লাইক, ডিসলাইক, হেট, কেয়ার, মাইন্ড, তারপর ডিজায়ার, হোপ, আর কি? অ্যাসপেক্ট, আর কি হতে পারে? উইশ, উইশ। এই যে ভার্বগুলো আছে, এরকম আরও কিছু ভার্ব আছে, সবগুলো তো অ্যাট এ টাইমে ব্রেনে আসে না। এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রকাশ হয় যদি ইমোশন ব্যক্ত করা। যেমন আমরা বলি মাদার, এই যে এক্সাম্পল দিলাম, মাদার লাভস হার চাইল্ড। তাহলে এটা চিরন্তন কথাবার্তা, মা সবসময় তার সন্তানকে ভালোবাসে। যেমন আই লাভ ইউ, আমি বললাম আই লাভ ইউ। তো আমি কাউকে যদি ভালোবাসি, তো এটা আমার একটা দীর্ঘস্থায়ী একটা বা দীর্ঘক্ষণ কি বলে, বহু সময় ধরে একটা মনের মধ্যে লালিত একটা কি ইমোশন, সেইখান থেকে আমি বলছি আই লাভ ইউ, আই লাইক ইট, আই ডিসলাইক ইট। আমরা হঠাৎ করে একটা জিনিস ঘৃণা করি না, ঠিক আছে? আমাদের অনুভূতি, আমাদের ইমোশনটা বহুদিন ধরে বিলং করে আমাদের মনের মধ্যে, আর সেটা থেকে আমাদের এই ভার্বগুলো কী করে এক্সপ্রেস করি। তাহলে এই ভার্বগুলো এক্সপ্রেস করা, আমি বলেছি চিরন্তন সত্য, আংশিক চিরন্তন, এই বিষয়গুলো আমাদের ভিতরে অবস্থান, কোনো কিছু অনেক দিন ধরে এক্সিস্ট করা, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ভার্ব অফ ইমোশনগুলো আমরা কী দিয়ে ব্যক্ত করি? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে ব্যক্ত করি। আবার বলবো নিউজ হেডলাইন্স, তোমরা নিশ্চয়ই ইংলিশ নিউজ দেখে থাকো। ইংলিশ নিউজের হেডলাইন্সগুলো খেয়াল করবে, আজকের পর থেকে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী করা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলা হয়। যেমন ধরো দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যদি এরকম একটা নিউজ হেডলাইন্স হয়, তাহলে কীভাবে বলবে? প্রাইস হাইক
রাইজেস আপ, তাই না? এইটা একটা নিউজ হেডলাইন্স। তাহলে নিউজ হেডলাইন্স দেখো, রাইজেস এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে নিউজ হেডলাইন্স কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এক্সপ্রেস করা হয় বা বলা হয়। ওকে, তারপরে কোনো কবি, সাহিত্যিক বা স্বনামধন্য বা বিখ্যাত কারো উক্তিকে কোট করার জন্য উদ্ধৃতি করা হয় সবসময় প্রেজেন্ট টেন্সে। যেমন আমরা একটা কবিতা করি, কবিতা ধরো কবিতার কথা বলি, কোনো একটা কবিতায় কবি কি বলছেন, তখন আমরা এই কবিতা সম্পর্কে যখন লিখব তখন আমরা প্রেজেন্ট টেন্সে লিখি। কবি বলেন, কবি এটা করেন, আমরা বলি হি সেজ, দ্য পয়েট সেজ, এইভাবে, তাই না? তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট টেন্সে বর্ণনা করি, কারণ এগুলো চিরন্তন কথা, কবিদের কথা, সাহিত্যিকদের কথা, বিখ্যাত মানুষের কোনো বিখ্যাত মানবের উক্তি, এগুলো চিরন্তন কথা। তাহলে আর কারো কোনো উক্তি, এটা তার জন্য ওইটা বর্তমান ছিল, ওই বর্তমানটা বর্তমানে রাখতে হয়, উক্তিটা ওইভাবেই রাখতে হয়। কারো কোনো কথা আমরা কোট করলে সেটা হুবহুব যেমন ছিল ওরকম রাখতে হয়। তাহলে ওই যখন কেউ কথা বলে তখন তো প্রেজেন্ট টেন্সে বলে, যে সেই জন্য এটা হলো কোনো একটা কোটেশন হলো কি, বা কোট হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাই না? যেমন আমরা বলি, যেমন রবার্ট ফ্রস্ট, এইভাবে বলতে পারি, রবার্ট ফ্রস্ট তিনি বিখ্যাত একজন আমেরিকান মডার্ন পোয়েট। মডার্ন ফ্রস্ট সেজ, ধরো এরকম আছে, মডার্ন ফ্রস্ট সেজ, কি বলছেন তিনি? মাইলস টু গো বিফোর আই স্লিপ। ধরো এরকম আমার একটা কবিতার মধ্যে আছে, মাইলস টু গো বিফোর আই স্লিপ। দেখো এটা পুরাটাই কি প্রেজেন্ট টেন্সে, দেখো মাইলস টু গো, হ্যাঁ এটাও প্রেজেন্ট টেন্সে, আই এর পরে এটা সাবজেক্ট, তারপর আবার ভার্ব, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তাহলে এগুলো কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার ধরো আরেকটা বিষয়, আরেকটা হলো যেমন আরও কিছু বার্ব আছে, বার্বগুলো এটার মানে এরকম কোনো ক্লাসিফিকেশানে ফেলা যায় না, তবে বার্বগুলোর এরকম বার্ব আছে, যেমন আমি বলি এপিয়ার, এপিয়ার, ও এপিয়ার নামটা কি? না, এপিয়ার, তারপরে বিলং টু, বিলং টু, কনসিস্ট অফ, contain, এই যে বার্বগুলো, এই বার্বগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কি হয়? প্রেজেন্ট ইনডেফিনিট, হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা বলি কেন প্রকাশ হয়, ধরো বললাম, ধরো একটা ফ্যামিলিতে 5 জন কি আছে, সদস্য আছে, তখন আমরা বলবো এইভাবে, এক্সাম্পল দিচ্ছি এটা দিয়ে, দ্য ফ্যামিলি consists of 5 members, ওকে। দেখো তাহলে মানে হচ্ছে এই ফ্যামিলিটা 5টা সদস্য নিয়ে গঠিত, তার মানে একটা ফ্যামিলি গঠন, কোনো একটা কিছুর গঠন, ধরো একটা এই যে ডাস্ট, এটা কি দিয়ে তৈরি হয়েছে, তো তখন এটা ইজ মেড অফ, এভাবে বলবো। তাহলে যেটা তৈরি হওয়া, কোনো কিছু গঠিত হওয়া, এরকম, বা কোথাও কিছু ধারণ করা, তারপরে কোনো কিছু প্রতীয়মান হওয়া, কোনো কিছু করা, অবস্থান করা, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ওকে। তারপর আর কি আছে, আর তোমরা কন্ডিশনাল সেন্টেন্স জেনেছো কিনা কখনো? কন্ডিশনাল মানে হচ্ছে যেই সেন্টেন্সের মধ্যে শর্ত থাকে,
ইফ ইউ রিড ইউ উইল লার্ন, হ্যাঁ, যদি তুমি পড়ো তুমি শিখতে পারবে, যদি তুমি পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করতে পারবে, হ্যাঁ, এগুলো হচ্ছে কন্ডিশনাল যদি যুক্ত, যদি। তো ইফ যদি থাকে, ইফ থাকলে এটা হলো অ্যাফার্মেটিভ ফর্মে। ইফ যদি তুমি পড়ো তুমি শিখবে, তাই না? তাহলে যদি এরকম বলি ইফ ইউ রিড ইউ উইল লার্ন, যদি তুমি পড়ো তাহলে তুমি শিখতে পারবে। এটা ধরো একটা, হ্যাঁ, আমি তোমাকে বোঝাবো একটু পরে। তারপর আরেকটা আছে, এটা অ্যাফার্মেটিভ, দেখো এখানে কোনো নেগেটিভ শব্দ নেই। আবার আরেকটা আছে আনলেস। আনলেস শব্দটা নিজেই হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ একটা শব্দ, হ্যাঁ। আনলেস যদি না, এটা হলো যদি, ইফ অর্থ যদি আর আনলেস অর্থ যদি না। তাহলে আনলেস ইউ রিড মোর, ধরো আমি এরকম দিলাম রিড মোর, ইউ ওন্ট হলো উইল নটের কন্ট্রাকশন মানে সংকুচিত রূপ, হ্যাঁ, মানে শর্ট ফর্ম। ইউ ওন্ট লার্ন মোর, যদি তুমি বেশি না পড়ো তাহলে তুমি বেশি জানতে পারবে না। আচ্ছা, এখন দেখো এই যে যদি ইফ এবং আনলেস দিয়ে কোনো সেন্টেন্স তৈরি হয় এবং তখন তিনটা ফর্মে, এটা তিনটা প্যাটার্নে এটা হচ্ছে গঠিত হয়। একটা প্যাটার্নের নাম হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল, আরেকটা হলো পাস্ট কন্ডিশনাল, আরেকটা হলো পারফেক্ট কন্ডিশনাল। তো আমরা পাস্ট এবং পারফেক্টটা এখন পড়বো না, কারণ আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা প্রেজেন্টটা নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট কন্ডিশনালটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, মানে এক নাম্বার আর কি, ফার্স্ট, এই যে ফার্স্ট মানে প্রথম। আচ্ছা, তাহলে ফার্স্ট কন্ডিশনালটা গঠিত হয় কিভাবে, এটা হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম, এটা তোমাকে জানতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল গঠিত হয় ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। আবার আনলেস যদি নেগেটিভ হয় আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ফিউচার ইনডেফিনিট। তবে আরেকটা কথা আমি এখনই বলে রাখি, এইটা ফিউচার ইনডেফিনিট এটা অবশ্যই হতে হবে ইনডেফিনিট, যখন ফিউচার একটা অংশ ফিউচার থাকতে হবে ভবিষ্যৎকাল, হ্যাঁ, এটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট হবে। এই যে ফিউচার ইনডেফিনিট, হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম ফিউচার ইনডেফিনিট। কিন্তু এই অংশটা সবসময় যে প্রেজেন্ট ইনডেফিনিট হবে তা কিন্তু নয়, ঠিক আছে? এটা প্রেজেন্ট টেন্সের যে কোনো ফর্ম হতে পারে, বাট আমরা যখন এই প্যাটার্নটা ব্যবহার করবো তখন অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের আজকে থেকে মুখস্থ করে ফেলো এই প্যাটার্নটা। ফার্স্ট কন্ডিশনালের প্যাটার্ন কী হবে, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অথবা আনলেস প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ফার্স্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট কন্ডিশনাল। প্রেজেন্ট কন্ডিশনাল নাম মনে রাখলে তুমি প্রেজেন্ট টেন্স বলতে পারবে। তাহলে এটা ভালো যে তুমি প্রেজেন্ট কন্ডিশনাল মুখস্থ মনে রাখবে, তবে এটা জানতেও হবে তোমাকে যে এটাকে আবার ফার্স্ট কন্ডিশনাল বলে। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, এই প্যাটার্নটা তোমার ব্রেনে ঢুকিয়ে ফেললে তুমি জানবে যে ইফযুক্ত ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কীভাবে গঠিত হয়। তার মানে কন্ডিশনালের ফার্স্ট কন্ডিশনালটা কী দিয়ে গঠিত হয়, প্রেজেন্ট টেন্স দিয়ে, আর বাকি অংশটা আমাদের কমার পরে যে অংশটা থাকবে সেটা ফিউচার টেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে জানলাম কন্ডিশনালের বিষয়। আরেকটা হলো ধরো আচ্ছা, কিছু কনজাংশন আছে। কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে দুইটা ওয়ার্ড অথবা দুইটা ফ্রেজ অথবা দুইটা ক্লজকে যুক্ত করা। তো এখন তোমরা ওয়ার্ড জানো, ফ্রেজ এবং ক্লজগুলো মনে হয় তোমরা জানো না, যারা জানো তারা খুবই ভালো। ফ্রেজ হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফাইনাইট ভার্ব কি, যে ভার্বটা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি। আর ক্লজ হচ্ছে তাও শব্দগুচ্ছ, অনেকগুলো শব্দ যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, মানে যে ভার্বটা দিয়ে আমরা কথা বলতে পারি, মানে কাজ করা বোঝায়, এরপর আমাদের মতামত প্রকাশ করা বোঝায়, সেগুলোকে কি বলবো, ফাইনাইট ভার্ব। তাহলে এখন যে আমি এখন সেন্টেন্সের মধ্যে আছি, সেন্টেন্সের মধ্যে কি থাকে, অনেক কিছু থাকে, ওয়ার্ড থাকে, ফ্রেজ থাকে, ক্লজ থাকে। তাহলে আমি ক্লজের কথা বলবো, যে কিছু আছে, কনজাংশন আছে, যেমন এজ আছে, তারপরে
ওয়েন আছে, সিন্স আছে, বিফোর আছে, আফটার আছে, আফটার, এরকম আরও কিছু কনজাংশন আছে যেগুলোকে কনজাংশন অফ টাইম বলা হয়। হ্যাঁ, টাইম প্রকাশ করে, সময় প্রকাশ করে। ও আরও আছে টিল, আনটিল। আমি ওয়াইল আছে, ওয়াইলটা আমি নিব না, কারণ ওয়াইলটার প্যাটার্নটা কন্টিনিউয়াসের সাথে যাবে, এইটার মধ্যে যাবে না, তাই ওয়াইলটা আমি নিচ্ছি না। তাহলে এই যে কনজাংশন, এগুলোর একটা অংশ, এই যে কমা, আরেকটা অংশ, মানে সেন্টেন্সের দুইটা অংশ, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এখানে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, মাঝখানে কমা। এই যে কমার আগে এবং পরে যে ক্লজগুলো, এই ক্লজের মধ্যে যেমন সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, ভার্বটা কি থাকবে, ভার্ব 1 থাকবে, ভার্ব 0 অথবা ভার্ব 1 থাকবে, প্লাস বাকি অংশ থাকতে পারে। আবার এখানেও এখানেও সাবজেক্ট প্লাস B0 অথবা B1 প্লাস ডট। হ্যাঁ, ডট মানে অতিরিক্ত কথা থাকতে পারে। তাহলে এই প্যাটার্নটা থাকবে। তার মানে এই যে এগুলো দিয়ে যখন আমরা কি করব, সেন্টেন্স তৈরি করব, সিন্স এজ যদি থাকে, ধরো এখানে এই যে এখানে এজ লাগিয়ে দিলাম, এজ অথবা ওয়েন যে কোনো একটা থাকবে এখানে, এটা প্লাস। হ্যাঁ, যখন এইটা দিয়ে আমার একটা ক্লজ যুক্ত হলো, এই যে এটাকে ক্লজ বলে, এটাকে ক্লজ বলে। কেন ক্লজ বলে? সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর বাকি অংশ আছে, আবার এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে এই যে এজ দিয়ে অথবা সিন্স দিয়ে, ওয়েন দিয়ে যখন আমার এই প্যাটার্নটা হবে, তখন দুই পাশে কি হবে, দুই পাশে এক পাশে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, ইনডেফিনিট, অন্য পাশে ফিউচার, ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে। তার মানে কি, কম্বিনেশনটা কেমন হবে, এই যে কনজাংশনগুলো দিয়ে যদি এক পাশে যদি প্রেজেন্ট টেন্স হয়, অন্য পাশে প্রেজেন্ট টেন্স হবে অথবা ফিউচার টেন্স হবে। বিশেষ করে প্রেজেন্ট আর ফিউচারের কম্বিনেশন হয়। এখানে পাস্ট লিখছো, এখানে প্রেজেন্ট লেখা যাবে না, এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট লেখা যাবে না। পাস্টের হলো পাস্ট, দুই পাশে পাস্ট। আর যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্টের পরে ফিউচার হতে পারে, কিন্তু ফার্স্ট হতে পারবে না। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই হয় বিশেষ করে। ওকে, এখন আমরা একদম লাস্টে চলে এসেছি। হ্যাঁ, একটা কঠিন একটা বিষয় আমি এখন লিখব, সরি। ওই কঠিন বিষয়টা যাওয়ার আগে আমি একটু প্যাটার্নটা সম্পর্কে আলাপ করি। এতক্ষণ তো আমরা শিখছি কোন কোন অবস্থায়, কোন কোন জায়গায়, কোন কোন বিষয়ে আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স প্যাটার্নটা কেমন হয় সেটা জানবো। যেমন সেন্টেন্স হবে কীরকম, সাবজেক্ট থাকবে প্লাস ভার্ব থাকবে, ভার্ব 0 অথবা ভার্ব 1 প্লাস বাকি অংশ। হ্যাঁ, বাকি অংশ নিয়ে আমাদের হেডেক নেই। ওকে, তাহলে সাবজেক্ট হবে। এখন সাবজেক্ট মানে হচ্ছে এখানে প্রোনাউন হতে পারে, আবার নাউন হতে পারে, নাউন অথবা প্রোনাউন, তাই না? এখন যদি নাউন যদি একটা হয়, নাউন অথবা প্রোনাউন, পি দিয়ে দিলাম, নাউন আর প্রোনাউন যদি সিঙ্গুলার হয়, সিঙ্গুলার যদি হয়, সিঙ্গুলার মানে এক বচন, একজন যদি হয়, একজন বা একটা যদি হয়, এটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, তাই না? তাহলে সিঙ্গুলার যদি হয় তখন ভার্ব কি হবে, ভার্ব প্যাটার্ন চেঞ্জ হবে। যেমন ফার্স্ট পার্সন, তোমরা পার্সন তো পড়েছো, পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো আই, আর প্লুরাল হলো উই। তাহলে আই উই ফার্স্ট পার্সন, এটা হলো ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। হ্যাঁ, ফার্স্ট পার্সন হলো আই উই। তো দুইটার ক্ষেত্রে কি হবে, B0 মানে কি, যেমন এই যে গোর সাথে আর কিছু যোগ হয় না, গোজ হয় নাই, গোয়িং হয় না, গন হয় না, তাই না? তাহলে এটাকে B0 বলে। B0 মানে ভার্বের বেস ফর্ম। আবার ধরো সেকেন্ড পার্সন, হ্যাঁ, কি দিয়ে পার্সন আমি সংজ্ঞা গ্রুপে লিখলাম। সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল দুইটাই ইউ হয়, ইউর সাথে B0 মানে যেমন ইউ গো, ইউ ইট, ইউ কাম, ইউ প্লে, তাই না? আবার থার্ড পার্সন ধরো, এখন থার্ড
থার্ড পার্সন আবার সিঙ্গুলার ভিন্ন হয়, প্লুরাল ভিন্ন হয়, এবং থার্ড পার্সনও অনেকগুলো। যেমন থার্ড পার্সন হলো আই, উই, ইউ, এই তিনটা বাদের সব থার্ড পার্সন। যে কোনো একটা নাম থার্ড পার্সন, যে কোনো একটা বস্তুর নাম, যে কোনো একটা মানুষের নাম, জায়গার নাম, সব কিছু থার্ড পার্সন। আবার এগুলোর প্রোনাউনও আছে। যেমন একটা যদি মেয়ের নাম হয়, মেয়েটার প্রোনাউন হচ্ছে মেয়ের প্রোনাউন হচ্ছে শি, ছেলের প্রোনাউন হি। একটা বস্তু ধরো এই যে ডাস্টারটার প্রোনাউন কী হবে? ইট। তারপরে হচ্ছে ছোট বাচ্চা, হ্যাঁ, ছোট বাচ্চাকে প্রোনাউন আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। মেয়ে হলে শি বলতে পারি, আবার আমরা ইট বলতে পারি। ইট কেন বলতে পারি? বস্তু ইতর প্রাণী মানে মানুষ ছাড়া যে নিম্ন প্রাণীগুলো আছে, নিম্ন শ্রেণীর প্রাণী, তাদেরকে ইতর প্রাণীও বলা হয়। ইতর প্রাণী এবং শিশু, এদেরকে আমরা ইট বলবো, গ্রামাটিক্যালি ইট বলা যায়। এবং বলবো কেন? এরা আমাদের মতো বিবেক সম্পূর্ণ না। বড় হলে বিবেক হয়, ছোটোবেলায় বিবেক থাকে না বাচ্চাদের। তারা ন্যাচারাল, আর এটার প্রাণ নেই। তাহলে প্রাণ আছে এবং প্রাণ নেই যেগুলো, এবং যাদের বিবেক সম্পূর্ণ না, তাদের ক্ষেত্রে ইট। তাহলে এখন যদি ইট হয়, ধরো ইট আছে, হ্যাঁ, থার্ড পার্সন সিঙ্গুলার। ইট হলে আমরা ইটের সাথে কী হবে? ইট। তাহলে ইট কী হবে? গোর জায়গায় হয়ে যাবে গোজ। তার মানে B1 হবে। B1 এর প্যাটার্ন হলো S বাই এ যোগ হওয়া, বার প্লাস B1 মানে হচ্ছে বার প্লাস এস অথবা ইএস, হ্যাঁ, বার্বের সাথে এস অথবা এর যোগ হওয়া। ইট গোজ, শি গোজ, হ্যাঁ, শি গোজ, হি গোজ, এরকম হবে। কিন্তু থার্ড পার্সন প্লুরাল আছে একটা। থার্ড পার্সন প্লুরাল কীরকম? থার্ড পার্সন প্লুরাল হলো দে। যদি প্রোনাউন হয়, প্রোনাউন হতে পারে, আবার নাউন আকার হতে পারে, বয়েজ, গার্লস, স্টুডেন্টস, তাই না, পিপল, এগুলো হলো প্লুরাল। যদি প্লুরাল হয় তখন আবার ভার্ব জিরো হবে। ভার্ব জিরো মানে যে দে গো, পিপল গো, বয়েজ গো, গার্লস গো, স্টুডেন্টস গো, তাই না, এগুলো এভাবে হয়। তাহলে ভার্ব প্যাটার্নটা আমরা জানলাম। আরেকটা বিষয় জেনে নিতে হবে, সেটা হচ্ছে কতগুলো শব্দ আছে যে শব্দগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এখন আসি যে হচ্ছে কিভাবে আমরা বুঝবো, দেখলেই বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমি কি বললাম? এই যে সাবজেক্ট এরকম হবে, প্যাটার্নটা হবে সাবজেক্ট প্লাস B0 অথবা B1, B0 অথবা B1 থাকবে, ঠিক আছে। অথবা যদি অ্যাফার্মেটিভে হয়, হ্যাঁ, এটা যদি অ্যাফার্মেটিভ হয়, যে অ্যাফার্মেটিভ দেখলাম, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক যদি হয়। আর যদি না বোধক হয়, নেগেটিভ যদি হয়, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজেন্ট, ডোন্ট অথবা ডাজেন্ট, ডু নট হতে পারে, ডোন্ট হতে পারে, ডাজ নট হতে পারে, ডাজেন্ট হতে পারে, প্লাস B0 নেগেটিভ বলে এই প্যাটার্নটা, হ্যাঁ। আর যদি কি বলছিলাম এর আগে, তো আমি ইম্পারেটিভ দেখাইছি, সেটা তোমরা জেনেছো। আর একটা যদি হয়, ইন্টারোগেটিভ হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কীভাবে করব। এখন ইন্টারোগেটিভ হলো এই যে ডু অথবা ডাজ, তাহলে ডু কার ক্ষেত্রে আমি বলেছি B0 যদি হয়, B0 যাদের ক্ষেত্রে তাদের সাথে ডু, যাদের সাথে B1, থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে শুধু B1, এইটা প্লাস কি হচ্ছে, এটা যদি অ্যাফার্মেটিভ হয়, এটা আবার দুইভাবে হয়। প্রশ্ন আমরা দুইভাবে করতে পারি, নেগেটিভও করতে পারি, অ্যাফার্মেটিভও করতে পারি। তখন কি হবে? প্লাস সাবজেক্ট প্লাস B0, এখানে B0 হবে, ভার্বটা B0 হবে, প্লাস বাকি অংশ থাকতে পারে এখন নোট অফ ইন্টারগেশন মানে প্রশ্নবোধক চিহ্ন, এটা বসবে। আর যদি নেগেটিভ হয়, যদি ইন্টারগেটিভ নেগেটিভ যদি হয়, হ্যাঁ, তাহলে কি হবে? ডোন্ট অথবা ডাজেন্ট। যার সাথে ডোন্ট হবে তার সাথে ডোন্ট বসাবে, যার সাথে ডাজেন্ট হওয়ার তার সাথে ডাজেন্ট বসাবে, তারপরে প্লাস সাবজেক্ট প্লাস এখানেও B0 হবে, প্লাস নোট অফ ইন্টারগেশন। এখানে মাঝখানে ডট মানে অতিরিক্ত কথা থাকবে, অবজেক্ট থাকবে, বা অ্যাডভার্ব থাকবে, বা আমরা বলি এক্সটেনশন, এখানে কিছু অ্যাডভার্বিয়াল ফ্রেজ অথবা প্রেপোজিশনাল ফ্রেজ, অনেক কিছু থাকতে পারে। তারপরে লাস্টে আমরা নোট অফ ইন্টারগেশন দিব।
ওকে, তাহলে এগুলো আমরা জানলাম। আরেকটা বিষয় আছে যে আমরা এগুলো তো মেইন ভার্ব, যেগুলো স্ট্রং ভার্ব উইক ভার্ব তোমরা পড়েছো, স্ট্রং ভার্ব উইক ভার্ব দিয়ে যখন হবে। আবার যদি ধরো বি ভার্ব কোনগুলো? বি ভার্ব 5টা, তাই না? তোমরা তো জানো বি ভার্ব কোনগুলো। বি ভার্ব মানে কি? বি মানে কি? হওয়া। বি মানে হওয়া। তাহলে হওয়া ভার্বগুলো কি কি দিয়ে হওয়া বোঝায়? যেমন এম, ইজ, আর, এবং। এই তিনটার প্লুরাল হলো, এম আর ইজ এর প্লুরাল হলো ওয়াজ, ওয়াজ, আর এর প্লুরাল হলো ওয়ার, তাই না? ওয়ার। তাহলে এগুলো দিয়ে আমরা হওয়া বোঝাই। যেমন তখন আমরা কি বলবো? তাহলে আমরা প্রেজেন্ট টেন্স হলে আমরা এইটা ব্যবহার করবো, আমরা পাস্ট টেন্সগুলো ব্যবহার করবো না। যেমন আমি হই টিচার, তাহলে আমি কি বলবো? আই এম আ টিচার। ওকে, তাহলে এই দেখো, বাংলাতে আমরা বলি না আমি হই শিক্ষক, এটা বলি না, কিন্তু ইংলিশে বলতে হয় আই এম আ টিচার। তারপরে ধরো কি বলি? হি ইজ ওল্ড, তিনি বৃদ্ধ। বাংলাতে আমরা হয় বলি না, তিনি হন বৃদ্ধ বা সে হয় বৃদ্ধ, আমরা এইভাবে বলি না। যেহেতু বৃদ্ধ তাহলে বয়সে বড়দেরকে আমরা তিনি বলি, তাই না? হি এর জায়গায় সে বলি না, হি এর অর্থ সে বলি না। ছোট হলে আমার সমবয়সী বা আমার ছোট হলে আমরা সে বলি, আর বড় হলে তিনি বলি। তাহলে তিনি বৃদ্ধ বাংলাতে বলি, ইংলিশে বলি হি ইজ ওল্ড। তাহলে এই যে বি ভার্বগুলো দিয়েও আমরা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস বাকি অংশ, হ্যাঁ, বা অবজেক্ট বা বাকি অংশ, তো এভাবে বসে। তাহলে এখানে কি হবে? দেখো, বি ভার্বগুলো প্রেজেন্ট ফর্ম কি হয়? এম, ইজ, আর, এই তিনটা যে কোনো একটা বসবে। আচ্ছা, তাহলে এখন আমি যেটা বলছিলাম, একটা কঠিন কথা বলবো, সেটা হচ্ছে সে যায়। ইংরেজি কি শিখেছিলাম? হি গোজ, সে যায়। আচ্ছা, যদি বলি সে চলে গেছে, তাহলে নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা হি হ্যাজ গান। হ্যাঁ, এটা চলে গেছে, গিয়েছে, করেছে, খেয়েছি, খেয়েছো, এরকম যদি বাংলা ক্রিয়ার রূপ হয় তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে। আমরা এখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাই না, তবু বলছি। তখন এরকম প্যাটার্ন হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেজ, ভার্ব 3 মানে গো, ওয়েন্ট, গন, এই যে ভার্ব 3 হয়। তো সে চলে গেছে, তবে আমরাতে এটা বললাম সে যায়। চলে গেছে ইংরেজি 2 রকম হতে পারে, হি হ্যাজ গান, তিনি চলে গেছেন। আবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি ইজ গান বলতে পারি, হিজ গান, তিনি চলে গেছেন। এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি? কখন আমরা এইটা ব্যবহার করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করব? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তখন ব্যবহার করব যদি আমরা অবস্থান পরিবর্তন বোঝাই। ধরো কারো অবস্থান পরিবর্তন অথবা কোনো একটা লোকেশন পরিবর্তন। ধরো একটা লোকের কাছে আমি গেছি, আমি জানি উনি হচ্ছে অমুক কোনো একটা বাস স্ট্যান্ডে আছে, আমি গেলাম ওখানে বাস স্ট্যান্ডে দেখা করতে, গিয়ে দেখলাম উনি নাই। হ্যাঁ, তো এই যে উনি একটু আগে ছিলেন, এখন নাই, গিয়ে পেলাম না, আমার সাথে কথা হলো, উনি যে ওখানে আছেন, আমি গেলাম ওনার সাথে দেখা করতে, কিন্তু গিয়ে দেখলাম উনি নাই, চলে গেছেন। তার মানে আমার যেতে দেরি হয়েছে, তাই উনি চলে গেছেন। এই যে চলে যাওয়া মানে উনি যেখানে ছিলেন সেখান থেকে চলে গেছেন, ওই জায়গাটা ত্যাগ করছেন, সেটা অর্থে আমরা বলবো তিনি চলে গেছেন। ঠিক আছে? অথবা একটা লোক কিছুক্ষণ আগে জীবিত ছিল, এখন মরে গেছে, তার প্রাণ চলে গেছে, তখন আমরা বলবো হি ইজ গান, শি ইজ গান, মানে তিনি অবস্থান পরিবর্তন করছেন। তার অবস্থা ছিল জীবিত অবস্থা, তিনি এখন মৃত অবস্থায় চলে গেছেন। কিংবা তিনি ইহকালে ছিলেন, এখন পরকালে চলে গেছেন, পরলোক গমন করেছেন, তখন আমরা হি ইজ গান বলি। তাহলে কোনো একটা লোকের যদি অবস্থা পরিবর্তন হয় বা লোকেশন স্থান পরিবর্তন হয়, তখন বলবো হি ইজ গান। আর হি হ্যাজ গান যখন বলবো তিনি চলে গেছেন, তার মানে তিনি এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছেন, স্থান পরিবর্তন হয়েছে, মানে এক স্থান থেকে চলে আরেক স্থান। এটা হলো অবস্থা পরিবর্তন করা, একটা অবস্থা পরিবর্তন করা বা লোকেশন পরিবর্তন করা। কিন্তু এটা যদি হয় এরকম, তিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেছেন, এরকম হি হ্যাজ গান টু, কোথায় গেছেন? ধরো হি হ্যাজ গান টু চিটাগং,
ও এখন তো চট্টগ্রাম লেখে, চট্টগ্রাম। হ্যাঁ, হি হ্যাজ গান টু চট্টগ্রাম, তাই না? তাহলে এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য যখন স্থান এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া বোঝায়। আগে একটু আগে চলে গেছে, এক মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা হয়েছে, তখন হি হ্যাজ গান হয়। কিন্তু যদি স্বাভাবিক নিয়মে একটা জায়গায় ছিল সেখান থেকে আরেকটা জায়গায় চলে গেছে, তখন হচ্ছে কি হয়, হি হ্যাজ গান। আমি বুঝাতে পেরেছি কিনা আমি জানি না, এটা একটু কঠিন বিষয়। আমি আবার বলছি, কোনো একটা বিশেষ করে তোমরা এতটুকু জানো যে কোনো একটা অবস্থা পরিবর্তনকে প্রকাশ করার জন্য হি ইজ গান। ধরো মারা গেছে বা তিনি এই মাত্র এখানে ছিলেন, এখন নাই। হ্যাঁ, এইটা হলো তখন আমরা এইভাবে লাগবো হি হ্যাজ গান। ঠিক আছে? তাহলে আমরা মনে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সব কিছুই জানলাম। সেন্টেন্স প্যাটার্ন কেমন হয়, বাংলা ক্রিয়ারূপ কেমন হয়। বাংলা ক্রিয়ারূপ কেমন হয়, হয়, যায়, খায়, করে, যায়, ঘুমায়, এরকম। আর কতগুলো সিচুয়েশানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সেগুলো আমরা সবগুলোই জানলাম। বন্ধুরা, তোমরা ভালো থাকবে এবং বেশি বেশি গ্রামার চর্চা করো, এবং তোমরা আমার লেকচারগুলো দেখো। প্লাস হচ্ছে এরকম ফান্ডামেন্টাল গ্রামার বই একটা বাসায় রাখবে অবশ্যই। একটা ভালো মানের গ্রামার বই, বাংলাদেশে এই গ্রামার বইটা সবচেয়ে বেস্ট আমি মনে করব। এটার নাম হলো আ পটেনশিয়াল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। ঠিক আছে? এই গ্রামার বইটা ফলো করতে পারো। আরও ইন্টারন্যাশনাল মানের আরও কিছু গ্রামার বই আছে, যেমন তোমরা এই যে পিসি দাস, হ্যাঁ, পিসি দাসের বই বললে যে গ্রামার বই কি আছে, তখন ওনারা দিবেন। পিসি দাসের গ্রামার বইটা ভালো। অথবা তোমরা করতে পারো বিটি কি বলে, আজার 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 সিরিজ বলবে। আজার সিরিজ যদি বলো, আজার সিরিজের গ্রামার বই দেন। তোমাদের বিভিন্ন লেভেলের গ্রামার বই আছে আজার সিরিজ, এগুলি ইন্টারন্যাশনাল মানের, হ্যাঁ, বই। তো আবার আরেকজন আছে রেমন্ড মরফি, ওনার লেখা বই কালেক্ট করে পড়তে পারো। তবে এগুলি ইংলিশে লেখা, বাংলায় লেখা আছে কি না যদি থাকে, তবে পিসি দাসেরটা মানে বাংলা পাবে তোমরা। যদি বাংলায় পাও তাহলে তো খুবই ভালো, তারা এগুলি সংগ্রহ করে পড়বে। ওকে? আর না হয় যে বইটা প্রথমে দেখেছি ওই বইটা। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো এবং সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।